এই গ্রামের নদীটা অনেক বেশি অভিশপ্ত ছিল। নদীর ধারে প্রায়ই মাথাকাটা লাশ পাওয়া যেত। সবাই ভাবতো এটা কোনো একটা ডেমনের কাজ, তবে এটা কি আসলে কোনো ডেমন বা শয়তানের কাজ, নাকি এটা কোনো মানুষের কাজ, সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করছি। যদি ভিডিওর মাঝে কোনো বিজ্ঞাপন থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। সরাসরি বিজ্ঞাপনটাকে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। স্কিপ করার জন্য ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। মুভিটি শুরু হয় একটি প্রত্যন্ত গ্রামের দৃশ্য দিয়ে, যেখানে সবাই চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এই গ্রামে একটি ভয়ঙ্কর লেজেন্ড প্রচলিত আছে যে নদীর আশেপাশে একটা হেডলেস ডিমন বা মাথাকাটা দানব বসবাস করে। বলা হয় যে কেউ ভুল করে নদীর কাছে যায়, এই ক্রিয়েচারটা তাকে ধরে তার মাথা কেটে ফেলে আর তার মাথা কাটার দেহটা নদীর পাশেই ছুঁড়ে ফেলে দেয়। শুরুতে সবাই এটাকে নিছক গুজব ভাবলেও ধীরে ধীরে যখন একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করে তখন মানুষের মনে ভয় জেঁকে বসে। এখন আর কেউ ভুলেও ওই নদীর ধারে যাওয়ার সাহস করে না। কেউ রাস্তা ভুলে সেখানে চলে গেলে পরে তার বিভৎস লাশ পাওয়া যেত। একদিন এই আতঙ্ক আঘাত করে নিহাঙ্গা নামের একটি তরুণীর উপরে। তবে তার নাম উচ্চারণ করা একটু কঠিন, তাই আমরা তাকে নাগা বলে ডাকবো। নাগা একদিন হঠাৎ করেই কোনো চিহ্ন না রেখেই নিখোঁজ হয়ে যায়। নদীর পাড়ে শুধুমাত্র তার স্যান্ডেল পাওয়া যায়, কিন্তু তার বডি কোথাও পাওয়া যাচ্ছিল না। পুরো গ্রামবাসী ধরেই নেয় যে তাকেও সেই রিভার ডেমন বা হেডলেস ডেমনটা নিয়ে গেছে। এ কারণে কেউই তাকে বা কেউ তার বডিকে খুঁজছিল না। এমনকি গ্রামের প্রধান লিহামও সবকিছু দেখেও না দেখার ভান করে থাকে। কিন্তু একজন মানুষ এটা বিশ্বাস করতে রাজি হচ্ছিল না, আর সে হচ্ছে নাগার ফুপু মুন। সে নিশ্চিত ছিল যে তার ভাইজি এখনো বেঁচে আছে, অথবা এর পেছনে কোনো লজিক্যাল কারণ আছে। গ্রামের কেউ তাকে সাহায্য না করায় মুন শেষমেশ শহর থেকে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর ডিটেকটিভ কিনকে কল করে। কয়েকদিন পর কিন গ্রামে এসে পৌঁছায়। জটিল সব কেস সলভ করার জন্য তার বেশ নামডাক ছিল। গ্রামে পা দিয়েই সে মানুষের চোখে মুখে এক ধরনের আতঙ্কের ছায়া দেখতে পায়। কিন প্রথমে মুনকে খোঁজার জন্য গ্রাম প্রধান লিয়ামের বাড়িতে যায়, তবে সেখানে আগে থেকেই মুন ছিল। মুন গ্রাম প্রধান লিয়ামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, তবে গ্রাম প্রধানের গার্ডরা মুনকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। তারা মুনের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করছিল। কিন তখন দ্রুত সেখানে ইন্টারফেয়ার করে আর গার্ডদের থামায় এবং মুনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এই এনকাউন্টার থেকেই কিন একটা আর্লি সিগন্যাল পায় যে গ্রামের অথরিটির সাথে কিছু একটা ঝামেলা আছে। মুন কিনকে দেখে সেখানে অনেক বেশি স্বস্তি পায়, কারণ সেই ছিল নাগাকে খুঁজে বের করার একমাত্র আশা। ইনভেস্টিগেশনের প্রথম ধাপ শুরু হয় নাগার বাড়িতে। সেখানে কিন নাগার বায়োলজিক্যাল বাবা পিহার সাথে দেখা করে, কিন্তু নিজের মেয়ের ব্যাপারে তার বাবার রেসপন্স ছিল অনেক বেশি শকিং। সে কোনো টেনশন না দেখিয়ে অদ্ভুতভাবে সন্দেহ প্রকাশ করে। সে বলে নাগা নিশ্চয়ই কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। যেহেতু তার বডি খুঁজে পাওয়া যায়নি, তার মানে সে মারা যায়নি। সে অবশ্যই কারো না কারোর সাথে পালিয়ে গেছে। এটা শুনে মুন অনেক বেশি রেগে গেলেও সে নিজের ইমোশন কন্ট্রোল করে নেয়। এরপরে মুন কিনকে নাগার ঘর চেক করার জন্য ডাকে। ঘরটা বাইরে থেকে গোছানো থাকলেও কিনের শার্প চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। ফ্লোরে একটা ফ্লাওয়ার ভেস বা ফুলদানির ভাঙা একটা টুকরো পড়েছিল। মুন তখন বলে এটা অনেক অদ্ভুত একটা জিনিস, কারণ নাগা একজন দর্জি ছিল। নাগার ফুলদানির উপরে কোনো ইন্টারেস্ট ছিল না, সে ফুলদানি কালেক্টও করতো না। তাহলে এই ফুলদানির ভাঙা টুকরোটা
লোকটা এখানে কিভাবে এলো। কিন তখন রিসেন্টলি ঘটে যাওয়া কোনো অদ্ভুত ঘটনার কথা জানতে চাইলে মুন তাকে জানায় কয়েকদিন আগে ঘরে একজন চোর ঢুকে পড়েছিল। নাগা তাকে ধরে ফেলে এবং তার সাথে ফাইট ব্যাক করে, যার ফলে চোরের হাত ইনজিওর্ড হয়। কিন্তু যেহেতু ঘরের কিছুই চুরি হয়নি তাই তারা আর কোনো কেস করেনি। কিন এই সব কিছু নোট করে নেয়। তার নোটের মধ্যে ছিল একজন ফেইল্ড চোর, রহস্যময় ফুলদানি আর একটা উদাসীন বাবা, যে এটা জানার পরেও কোনো রেসপন্স করেনি যে তার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন এখানে এটা শিওর হয়ে যায় যে এটা মোটেও কোনো সাধারণ মিসিং পারসন কেস না। বাড়ি থেকে কোনো ক্লু না পেয়ে কিন ডিসিশন নেয় যে মেইন ক্রাইম সিনে যাবে। সে সেই জঙ্গলে যাবে যেখানে নাগা নিখোঁজ হয়েছিল। যেখানে নাগার স্যান্ডেল পাওয়া গিয়েছিল সেখানে কিন ফিজিক্যাল এভিডেন্স হিসেবে এক ধরনের অদ্ভুত গাছের বীজ খুঁজে পায়। সে এটা নিয়ে গ্রামের ওঝার কাছে যায় আইডেন্টিফিকেশনের জন্য। ওঝা তাকে জানায় যে এটা এমন এক ধরনের গাছের বীজ যেটার মধ্যে অ্যানেস্থেটিক ইফেক্ট আছে, অর্থাৎ এটা দিয়ে মানুষকে অজ্ঞান করা সম্ভব বা মানুষকে হ্যালোসিনেট করানো সম্ভব। তবে ওঝা এখানে তাকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি যদি ভাবো এটা কোনো মানুষের কাজ তাহলে তুমি অনেক বড় ভুল করছো। পুরো গ্রাম এটা জানে যে এটা একটা হেডলেস ডেমনের কাজ, আর খুবই দ্রুত নাগার বডি পানিতে ভেসে উঠবে। লজিক্যালি একটু চিন্তা ভাবনা করার পর কিন বুঝতে পারে এই গ্রামে কিছু একটা লুকিয়ে রাখা হচ্ছে। ওঝার বাড়ি থেকে ফেরার পথে সে নোটিস করে যে মুন তাকে গোপনে গোপনে ফলো করছে। মুন তখন তার কাছে শেয়ার করে যে নাগা তার কাছে কতটা বেশি স্পেশাল ছিল। নাগা ছোট থাকতে তার মা পালিয়ে যায় আর তার বাবা পিহা তাকে কোনোদিনও নিজের মেয়ে বলে স্বীকার করেনি। একমাত্র মুনই তাকে ভালোবাসা দিয়ে বড় করেছে। কিন্তু মুনের স্বামী এটা পছন্দ করত না। নাগাকে রাখার জন্য সে মুনকে ডিভোর্সের হুমকি দিলে সে বাধ্য হয়ে নাগাকে ছেড়ে দেয়। কয়েক বছর পর সে যখন তার ভুল বুঝতে পারে তখন সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে আবারও এই গ্রামে ফিরে আসে। আর তার কয়েকদিন পরেই নাগা নিখোঁজ হয়। মুন এটার জন্য অনেক বেশি গিল্ট ফিল করছিল, কারণ সে ভাবছিল সে যদি কোনোদিন না যেত তাহলে হয়তো মেয়েটা সেফ থাকতো। তার সততা দেখে কিন তাকে ইনভেস্টিগেশনে সাথে নেয়। যাই হোক, রাত হতেই পুরো গ্রামে এক ধরনের অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিজেদের ঘরের দরজা টাইট করে লক করে ওঝার দেওয়া প্রোটেকশন কবচ ঝুলিয়ে রাখে। সেই রাতে কিন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে নদীর ধারে দাঁড়িয়ে আছে আর পানির উপরে নাগার কাটা মাথা ভেসে বেড়াচ্ছে। মাথাটার চোখ খোলা আর মুখটা নড়ছে। এই মাথাটা কিনের কাছে সাহায্য চাইছে। কিন হাঁপাতে হাঁপাতে লাফিয়ে জেগে উঠে। কিন বুঝতে পারছিল না এটা সাধারণ দুঃস্বপ্ন নাকি নাগার আত্মা তাকে কোনো ক্লু পাঠাতে চাইছে। সূর্য উঠতেই কিন সময় নষ্ট না করে মুনকে নিয়ে আবারও ক্লু খুঁজতে বের হয়। তারা একটি নতুন ডিস্টার্বিং তথ্য পায় যে নিখোঁজ হওয়ার দিন নাগার সাথে গ্রাম প্রধানের মেয়ে টুয়েটের বিশাল ঝগড়া হয়েছিল। তারা সাথে সাথে তখন গ্রামের প্রধানের বাড়িতে গিয়ে টুয়েটকে জেরা করে। টুয়েট দাবি করে ঝগড়াটা ছিল সামান্য কাপড়ের কালার নিয়ে। নাগা নাকি তার অর্ডারে ভুল কালার দিয়েছিল। টুয়েট যে কালারের জামা নাগার কাছে অর্ডার দিয়েছিল, নাগা সেই কালারের জামা না বানিয়ে অন্য একটা কালারের জামা বানিয়েছিল। এই কারণে টুয়েট তাকে টাকা দিতে রাজি হচ্ছিল না। এটা শুনে নাগা তখন অনেক বেশি রেগে গিয়েছিল। সে তখন টুয়েটকে হুমকি দিয়ে বলেছিল, তুমি যদি টাকা না দাও তাহলে আমি তোমার হবু হাজবেন্ড ট্যাকের কাছ থেকে টাকা আদায় করব। এর মানে ঝগড়ার পর নাগা নিশ্চয়ই ট্যাকের কাছে গিয়েছিল। কিন তখন দ্রুত খোঁজ নিয়ে জানতে পারে যে ট্যাক একজন সিরামিক আর্টিস্ট যে ফুলদানি আর প্লেট বানায়। এই খবরটা শুনেই কিনের মনে পড়ে যায় যে নাগার বাড়িতে সে একটা রহস্যময় ফুলদানির টুকরো পেয়েছিল। এই কারণে সন্দেহের তীর এবার ট্যাকের দিকে যায়। তারা ট্যাকের বাড়িতে গেলে তারা দেখতে পায় এই বাড়িটা একদম ফাঁকা। মুন এই বাড়িটার মধ্যে যেতে ভয় পাচ্ছিল, তাই কিন মুনকে বাইরে রেখে একা একাই এই ঘরের মধ্যে বা এই ওয়ার্কশপে ঢুকে। এই ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই সে একটা মাথা কাটা দানবের অবয়ব দেখে, যে কিনা নাগাকে অনেক বাজেভাবে মারছে, কিন্তু মুহূর্তেই সেটা ভ্যানিশ হয়ে যায়। ওয়ার্কশপের পেছনে শব্দ শুনে কিন সেখানে গিয়ে ট্যাকের মুখোমুখি হয়। কিন সরাসরি এখানে তাকে দোষারোপ করে। মোটামুটি ভয় পেয়ে যাওয়ার কারণে ট্যাক এখন একটা সিক্রেট রিভিল করে। সে স্বীকার করে যে সে নাগাকে আসলে সত্যি সত্যি ভালোবাসতো। সে আসলে টুয়েটের সাথে বিয়ে ক্যান্সেল করে নাগাকে বিয়ে করতে চাইছিল, তবে পরিবারের চাপে তাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছিল না। ট্যাক আরো বলে গ্রামের লিডার যখন এটা জানতে পারে তখন তারা তাদের দুজনকেই মেরে ফেলার হুমকি দেয়। এই কথাগুলো শুনে কিন আর মুন মোটামুটি শিওর হয়ে যায় যে গ্রামের লিডারের ফ্যামিলি হয়তোবা নিজেদের সম্মান বাঁচাতে নাগাকে সরিয়ে দিয়েছে। তারা আবার সেখানে গিয়ে লিয়াম, তার স্ত্রী ভিহং আর মেয়ে টুয়েটকে জেরা করে। তারা রাগের কথা স্বীকার করলেও ক্ষতি করার কথা স্বীকার করে না। তবে টুয়েট এখানে একটা শকিং তথ্য দেয়। সে বলে ট্যাক আসলে একজন মিথ্যাবাদী। সে ভালোবাসার জন্য নয়, সে প্যানিক হয়ে নাগাকে বিয়ে করতে চেয়েছিল, কারণ নাগা তার বাচ্চার মা হতে চলেছিল। এই কথাটা সবকিছুকেই একদম চেঞ্জ করে দেয়। খুনের মোটিভ এখন অনেক বেশি স্ট্রং। প্রথমত, ট্যাক হয়তোবা প্রমাণ মুছে ফেলার জন্য আর নিজের ম্যারেজ বাঁচাতে নাগাকে মেরে ফেলেছে। দ্বিতীয়ত, গ্রামের লিডারের ফ্যামিলি হয়তোবা তাদের মেয়ের এঙ্গেজমেন্ট আর সম্মান বাঁচাতে এই কাজ করেছে, কিন্তু
কিন্তু ফিজিক্যাল এভিডেন্স ছাড়া এই সবগুলোই শুধুমাত্র ধারণা ছিল। তখন কিনের মনে পড়ে সেই চোরের কথা যার হাত ইনজিওর্ড ছিল এবং যে কিনা চুরি না করেই নাগার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিন তখন কনক্লুশনে পৌঁছায় যে হয়তো ট্যাগ চোর পাঠিয়েছিল সেই ফুলদানি রিকভার করতে যাতে তাদের সম্পর্ক গোপন থাকে, অথবা গ্রামের লিডারের ফ্যামিলি ভাড়াটে খুনি পাঠিয়েছিল চোরের বেশে। যাই হোক না কেন, চোরকে পেলেই এই কেসটা সলভ হয়ে যাবে। কিন এবার সন্দেহভাজন গ্রামবাসীর হাত চেক করার জন্য একটা স্ট্র্যাটেজি বানায়। অবশেষে তারা টং নামের এক অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম হয়। এই টংকে গ্রাম প্রধান আগেও গ্রাম থেকে বের করে দিয়েছিল। তার হাতে টাটকা ক্ষত ছিল। জেরার মুখে টং স্বীকার করে নেয় যে সেই নাগার ঘরে চুরি করতে ঢুকেছিল। তারা তখন তার ডেরায় নাগার সেই ব্রেসলেটটাকেও উদ্ধার করে। তবে খুনের জন্য টাকা নেওয়ার কথা সে অস্বীকার করে এবং জানায় শুধুমাত্র অভাবের কারণে সে চুরি করেছে। কিন্তু সে আরো একটি ভ্যালুয়েবল ইনফরমেশন দেয়। সেই রাতে পালানোর সময় সে গ্রাম প্রধানের স্ত্রী ভিহং আর নাগার বাবা পিহাকে সিক্রেটলি একসাথে দেখেছে। জানা যায় তাদের মধ্যে বহু বছরের পুরনো অ্যাফেয়ার্স আছে এবং নাগা সেদিন নিজের বাবাকে ভিহং এর সাথে চিটিং করা অবস্থায় ধরে ফেলেছিল। জেরার মুখে কিন তখন টংকে জিজ্ঞাসা করে যে তাকে নাগাকে মারার জন্য কে টাকা দিয়েছিল। টং কড়াভাবে সেটাকে অস্বীকার করে। সে বলে আমাকে কেউ তাকে মারার জন্য টাকা দেয়নি আর আমি তাকে মারিনি। কিনের সন্দেহ এবার সরাসরি গ্রাম প্রধানের স্ত্রী ভিহং এর দিকে ঘোরে। তার মনে হয় ভিহংই হয়তোবা এই সবকিছুর মাস্টার মাইন্ড। কিন্তু যখন ভিহংকে চ্যালেঞ্জ করা হয় সে সবকিছু স্বীকার করতে রাজি হয়নি। সে তখন নিজেকে ডিফেন্স করতে থাকে। ভিহং এখানে স্বীকার করে যে ওই রাতে সে নাগার সাথে দেখা করেছিল কিন্তু সে শুধুমাত্র তাকে হুমকি দিয়েছিল। ভিহং তাকে বলেছিল নাগা যদি তার মেয়ের হবু বর ট্যাকের থেকে দূরে না থাকে তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন আর মুন দমে না গিয়ে অন্যান্য সাক্ষীদের থেকে জরুরি তথ্য জোগাড় করতে থাকে। তখন একজন আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী জানায় যে সে বনের মাঝখানে নাগাকে টুয়েটের সাথে দেখা করতে দেখেছিল। কিন তখন সাথে সাথে টুয়েটের সাথে দেখা করে এবং সকল এভিডেন্স দিয়ে তাকে অনেক বেশি প্রেশারাইজ করতে থাকে। টুয়েট তখন শেষমেশ সবকিছু কনফেস করে দেয়। সে এক্সপ্লেন করে যে তারা জঙ্গলে দেখা করেছিল এবং তাদের মধ্যে একটা মারাত্মক ঝগড়া হয়েছিল। নাগা তার হবু বরের সন্তানের মা হতে চলেছে। এই খবর জানার পর টুয়েট হিংসায় অন্ধ হয়ে গিয়েছিল। ধস্তাধস্তির সময় তারা একে অপরকে ধাক্কা দেয়। নাগা তখন পড়ে গিয়ে সে একটা পাথরের সাথে অনেক জোরে মাথায় আঘাত পায়। নাগাকে নড়াচড়া করতে না দেখে টুয়েট ভেবেছিল যে নাগা হয়তো মরে গেছে। এই কারণে প্যানিকড হয়ে টুয়েট তখনই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। টুয়েট নাগার বডিকে সেখানেই রেখেছিল, সে সেটাকে সরায়নি। টুয়েট এখানে সবাইকে প্রমিস করে বলে যে সে সেই বডিটা সরায়নি। কেস সলভ হয়ে গেছে মনে হয়। কিন্তু সাথে সাথে সিটি পুলিশকে জানায় এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে মার্ডার আর অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে টুয়েটকে অ্যারেস্ট করে। এই বাস্তবতাটাকে দেখে মুন এখানে পাগলের মতো কান্না করতে থাকে। কিন্তু একটা জিনিস কিনের মাথায় খটকা দিচ্ছিল, যদি টুয়েট সত্যি বডিটা ওখানে ফেলে আসে তবে বডিটা কোথায় গেল আর ওটাকে কেই বা সরালো। যদি টুয়েট সেই বডিটাকে ওভাবেই ফেলে যেত তাহলে তো বডিটা ওই বনের মধ্যেই থাকার কথা ছিল। মেইন কালপ্রিট ধরা পড়লেও নাগার নিখোঁজ হওয়া বডিটার রহস্য একটা বিশাল অমীমাংসিত প্রশ্ন হয়েই থেকে যায়। সেই রাতে অ্যারেস্টের ঝামেলা মিটে যাওয়ার পর কিন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিল। সে তার লজিং এ একা একা ডিনার করছিল এবং ভাবছিল তার কাজ বোধহয় শেষ হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ করে চারপাশের পরিবেশ বদলে যায়। কিন ফিল করতে পারে যে কেউ একজন তার রুমে ঢুকছে। সে পেছনে ঘুরতেই সে তার সামনে সেই হেডলেস ডেমন বা মাথাছাড়া দানবটাকে দেখতে পায়। আবারও এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ক্রিয়েচারটা তার হাতে নাগার কাটা মাথা ধরে আছে এবং সে কিনের সামনেই এই মাথাটাকে রাক্ষসের মতো গিলে ফেলছে। আর এটা কিন্তু মোটেও স্বপ্ন ছিল না। এই মনস্টারটা বা এই ডেমনটা তার দিকে তেড়ে আসতেই সে চিৎকার করে ওঠে। তার ভাগ্য ভালো ছিল যে কাছেই পুলিশ অফিসাররা ছিল। পুলিশ অফিসাররা চিৎকার শুনেই দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং তারা কিনকে সেভ করে। অদ্ভুতভাবে যখন এই পুলিশরা ঘরের ভেতরে ঢুকেছিল তখন তারা এখানে কোনো ডেমনকেই দেখতে পায়নি। এই ইনসিডেন্টে কিন মোটামুটি শিওর হয়ে যায় যে এখানে হয়তোবা সত্যি কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে, এটা শুধুমাত্র কল্পনা বা হ্যালুসিনেশন না। কিন তখন তার কলিগদের অর্ডার দেয় এই দানবের হিস্ট্রি ইনভেস্টিগেশন করতে আর এটার অরিজিন খুঁজে বের করতে। তারা গ্রামের পুরনো আর্কাইভ ঘেটে একটা বিভৎস ঐতিহাসিক সত্য ঘটনা খুঁজে পায়। 30 বছর আগে এই গ্রামে এক রক্তাক্ত ট্র্যাজেডি ঘটেছিল। 14 জনের একটি বড় ফ্যামিলিকে গ্রামবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করার অপবাদ দেওয়া হয়। কোনো প্রপার ট্রায়াল বা কোনো প্রপার বিচার ছাড়াই গ্রামবাসী আইন নিজেদের হাতে তুলে নেয় এবং ওই 14 জনকে নদীর পাড়ে টেনে নিয়ে গিয়ে একে একে সকলের মাথা কেটে তাদেরকে মেরে ফেলা হয়। বিশ্বাস করা হয় যে ওই ফ্যামিলির অতৃপ্ত আত্মাগুলো মিলে একটা সিঙ্গেল এন্টিটি বা হেডলেস ডেমন তৈরি করেছে। সেই নদীর পাড়টা এখন একটা অভিশপ্ত জায়গা হয়ে আছে। এই ডিটেইলসটা ছিল অনেক বেশি স্ট্রেঞ্জ। এই লেজেন্ডটা 30 বছর পুরনো হলেও সেটা এখন কেন জেগে উঠলো, আর গত 5-10 বছরের মধ্যে এটা কেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, গত 20 বছর কেন এটা অ্যাক্টিভ ছিল না। আর সবচেয়ে মজার প্রশ্নটা হচ্ছে এই ডেমনটা কেন এখন কিনকে টার্গেট করছে। কিন এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছিল, তবে তার রেশনাল বা যৌক্তিক মনে
শুনে সে কোনোভাবেই একটা ভূতকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু অপরদিকে সে কিন্তু এই ডেমনটাকে দেখেছে। একে তো সে নিজের চোখে এই ডেমনটাকে দেখেছে, কিন্তু তারপরেও সে এটাকে বিশ্বাস করতে পারছিল না। কিন যখন নিজের মানসিক ভারসাম্য নিয়ে স্ট্রাগল করছিল, তখন গ্রামের প্রধানের বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাম প্রধানের স্ত্রী ভিয়ং তখন চরম ডেসপারেট অবস্থায় ছিল। সে তার স্বামী লিহামের কাছে হেল্প চাইলেও লিহাম তাকে আর সাহায্য করতে চায়নি। এই অবস্থায় ভিয়ং এর পার্সোনাল সার্ভেন্ট একটা শকিং খবর নিয়ে আসে। ভিয়ং যাকে নাগাকে মারার জন্য টাকা দিয়েছিল সে আসলে তাকে মারেনি। ফাইনালি রিভিল হয় যে ভিয়ংই ছিল সবকিছুর আসল মাস্টারমাইন্ড, অর্থাৎ ভিয়ংই নাগাকে মারার চেষ্টা করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন টুয়েট জঙ্গলে নাগাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, তখন ভিয়ং এর সার্ভেন্ট পুরো ঘটনাটা দেখেছিল এবং তাকে রিপোর্ট করেছিল। সাহায্য করার বদলে ভিয়ং এটাকে সুযোগ হিসেবে নেয় যাতে নাগাকে সে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। মেয়ের সম্মান বাঁচাতে সে তার সার্ভেন্টকে কিছু টাকা দেয় একজন হিটম্যান হায়ার করতে, আর সেই হিটম্যান ছিল অন্য কেউ না, এই হিটম্যানটা ছিল সেই চোর টং। তবে টং ছিল অনেক বেশি চালাক। সে যখন দেখে নাগা অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। ভিয়ং এর ইনস্ট্রাকশন অনুযায়ী সে নাগাকে খুন না করে সে নাগাকে একটা গোপন জায়গায় বন্দি করে রাখে। তার প্ল্যান ছিল গ্রাম প্রধানের স্ত্রীকে ব্ল্যাকমেল করে সে কন্টিনিউয়াসলি তার কাছ থেকে অনেক বেশি টাকা হাতিয়ে নিবে। সব ক্লু আবারও টং এর দিকে পয়েন্ট করে। কিন আর মুন সিক্রেটলি ডিসিশন নেয় যে তারা তাকে সিক্রেটলি ফলো করবে। দেখা যায় টং আবারও ভিয়ংকে ব্ল্যাকমেল করছে। সে হুমকি দেয় যে ভিয়ং যদি আবারও টাকা না দেয় তাহলে সে জীবিত নাগাকে সবার সামনে নিয়ে এসে ভিয়ং এর সবকিছু ফাঁস করে দিবে। জঙ্গলের মধ্যে এই সিক্রেট মিটিং চলাকালীন টেনশন অনেক বেশি বেড়ে যায়। টং বুঝতে পারে যে সার্ভেন্ট তাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, তাই সে সাথে সাথে সার্ভেন্টকে ওখানেই মেরে ফেলে। এখন কোনো উপায় না পেয়ে ভিয়ং তখন টং এর কাছে আকুতি মিনতি করতে থাকে যেন নাগাকে তার হাতে তুলে দেওয়া হয়। সে নিজের হাতে নাগাকে মারতে চায়, এর বিনিময়ে সে সকল টাকা টংকে দিয়ে দিবে। এই কথাটাতে টং রাজি হয়। সে তার আস্তানার দিকে যেতে থাকে। এবার ঠিক যখন ভিয়ং নাগাকে মারতে যাবে তখন সেখানে কিন আর মুন চলে আসে। শুরু হয় এখানে একটা অসাধারণ ফাইট। কিন একাই টং এর সাথে ফাইট করে, আর অন্যদিকে মুন কোনোভাবে ভিয়ং এর হাত থেকে নাগাকে সেভ করে। পরের দিন সকালে সকল রহস্য ওপেন হয়ে যায়। খুনের চেষ্টার জন্য পুলিশ ভিয়ংকে অ্যারেস্ট করে। ট্যাগ তার এনগেজমেন্ট ক্যান্সেল করে এবং অবশেষে নাগা আবারও তার অনাগত সন্তানের সাথে রিইউনাইটেড হয়। গ্রামের শান্তি ফিরে আসে। কিন্তু কিনের জন্য কেসটা এখনো শেষ হয়নি। একটা বড় প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই দানবটা আসলে কি ছিল যাকে সে বারবার দেখেছিল? মুন যখন কিনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল, সে এমন কিছু একটা তখন তাকে বলে যা সবকিছুর উত্তর দিয়ে দেয়। সে জানায় যে সে নিজে কোনোদিন ওই দানবটাকে দেখেনি, কিন্তু গ্রামবাসী বিশ্বাস করে যে ওঝার দেওয়া সুরক্ষা পানীয় খেলে দানব থেকে বাঁচা যায়। তাকেও সেই কবিরাজের দেওয়া বা ওঝার দেওয়া বীজটা ডেইলি খেতে হবে। কিন্তু মুন নিজে কোনোদিন সেই পোষণ বা পানীয়টাই খায়নি। এই কথাটা শুনে কিন অনেক বেশি শক্ট হয়ে যায়। সে সাথে সাথে বাকি থাকা পানীয়টি এক্সপেরিমেন্ট করে এবং বেরিয়ে আসে একটা হাড় হিম করা সত্য ঘটনা। ওই লিকুইডটা মোটেও কোনো সুরক্ষা কবচ ছিল না, ওটা ছিল একটা পাওয়ারফুল হ্যালুসিনেশন তৈরি করার ওষুধ, যা সেই গাছের বীজ দিয়ে বানানো হয়েছিল, যা কিন আগে খুঁজে পেয়েছিল। এতদিন গ্রামে আসলে কোনো দানব ছিলই না। গ্রামবাসীরা যে দানব বা ডেমনটাকে দেখতো সেটা আসলে কোনো অলৌকিক জিনিস ছিল না, সেটা ছিল গণ বিষ প্রয়োগের ফল। আসলে এই সবকিছুর পেছনে ছিল সেই ওঝা। প্রশ্ন জাগে ওঝা কেন এমনটা করলো। কিউরিসিটি থেকে কিন গ্রামের হিস্ট্রি আরো গভীরভাবে দেখতে থাকে এবং বেরিয়ে আসে একটা কড়া সত্য ঘটনা। 30 বছর আগে যে 14 জনকে মারা হয়েছিল সেই ফ্যামিলিতে আসলে 15 জন মেম্বার ছিল। ছোট একটা বাচ্চা সেই ইনসিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল, যে লুকিয়ে লুকিয়ে নিজের চোখের সামনে পুরো ফ্যামিলির মাথা কাটা যেতে দেখতে পেয়েছিল। সেই দিনই সেই বাচ্চাটা প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল। সে বাইরে গিয়ে বিষবিদ্যার উপরে পড়াশোনা করে এবং বছরখানেক পর ওঝা সেজে এই গ্রামে ফিরে আসে। তারা প্ল্যান ছিল যেমন ব্রিলিয়ান্ট ঠিক তেমনই নিষ্ঠুর। সে তার তৈরি ঔষধ খাইয়ে গ্রামবাসীকে বিভ্রান্ত করতে থাকে যাতে তারা একটা হেডলেস ডেমনকে দেখতে পায়, আর তার আতঙ্কে সে তাদেরকে একটা বিষের ড্রাগস দিতে থাকে। আর যখন গ্রামবাসীরা সবাই সেই ড্রাগে অ্যাডিক্টেড হয়ে হেডলেস ডেমনকে দেখতে শুরু করে, তখনই সে একে একে গ্রামবাসীদেরকে মেরে ফেলতে শুরু করে। সে এই গ্রামবাসীদেরকে ঠিক সেভাবেই মেরে ফেলছিল যেভাবে 30 বছর আগে তার ফ্যামিলি মেম্বারদেরকে মেরে ফেলা হয়েছিল। তবে গ্রামবাসীরা তো এটা জানতো না। গ্রামবাসীরা ভাবতো এটা হয়তো কোনো অলৌকিক শক্তির কাজ। বাস্তবে আসলে কোনো মনস্টার বা ডেমন ছিল না, সবকিছু ছিল এই ওঝার পরিকল্পনা আর ওঝার প্রতিশোধ। সবকিছু বুঝতে পেরে কিন এবার পুলিশকে নিয়ে ওঝার আস্তানায় হানা দেয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওঝার আস্তানা একদম খালি ছিল। আসল সিরিয়াল কিলার ওঝা এতক্ষণে পালিয়ে গিয়েছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এখানে কিন একটা জিনিস বুঝতে পারে, গ্রামকে ধ্বংস করা সেই আতঙ্ক অন্য কোনো জগতের প্রাণী ছিল না, সেটা ছিল শুধুমাত্র রক্ত মাংসের একজন মানুষ, যার মনে কয়েক দশক ধরে প্রতিশোধের আগুন জ্বলছে। আর এখানেই মূলত এই গল্পটা শেষ হয়ে যায়। এটা আসলে একটা সুপার ন্যাচারাল মিস্ট্রি সলভ টাইপের ঘটনা, যেখানে একটা সুপার ন্যাচারাল ঘটনার আলোকে একটা কেস সলভ করা দেখানো হয়েছে। তো এই কেস সলভিং এর ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর এই টাইপের আরো ভিডিও তোমরা দেখতে চাও নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।